বাংলা লিংক বাংলা পথে। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের মেঘালয় অভিযানের আরো একটি ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আপনারা জানেন আমরা আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের সীমানা পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যে। মেঘালয়ের অবস্থান হল সিলেটের বর্ডার ঘেঁষে। সড়ক পথে আসতে হলে সিলেটের জাফলং তামাবিল বর্ডার হয়ে আসতে হয়। এখানে ইংরেজি, হিন্দি এবং আঞ্চলিক ভাষার পাশাপাশি সবাই কম বেশি বাংলায় কথা বলে। বাংলা বললেও তাদের দেশটা আলাদা, সরকার আলাদা, জীবনচারণ সহ অনেক কিছু আমাদের মতো না। বেশ কয়েকদিন এখানকার মানুষের সাথে মিশে বুঝতে পেরেছি এরা অনেক ধৈর্যশীল, পরোপকারী, বন্ধুবৎসল। সবার সাথে সবার কেমন যেন একটা মিল টান রয়েছে। কারণে অকারণে কেউ কাউকে গালিও দেয় না, একে অপরের বিপদে দ্রুত এগিয়ে আসে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মানবিক এই সকল গুণের কারণেই হয়তো মেঘালয়কে বেশ ভালো লেগে গেল। আর ওই যে বাংলা, যেহেতু বাংলায় কথা বলতে পারছি, তাই বাংলার পথে আমাদের ঘোরাঘুরিটাও সার্থকতা পেয়েছে। সর্বোপরি আমাদের মেঘালয় অভিযানটা এই এলাকার পর্যটনকে ঘিরে। বর্তমান সময় পর্যটন একটা দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি হিসেবে পরিগণিত হচ্ছে। আমরাও আমাদের দেশে পর্যটনকে সামনের দিকে এগিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলা ভাষাভাষী দুই ভূখণ্ডের মধ্যে পর্যটনের বিষয়গুলো মিলিয়ে তা থেকে কিছুটা শিক্ষা নেওয়াই আমাদের এই মেঘালয় অভিযানের মূল উদ্দেশ্য। আশা করি আপনারা বিষয়টি খেয়াল করেছেন। পর্যটনকে সফল করতে হলে ভ্রমণ পিপাসুদের দেখার সুবিধা করে দেওয়ার জন্য সর্বনিম্ন কিছু বিষয় মেনে চলতে হয়। এখন প্রশ্ন হল, মেঘালয় তাদের পর্যটনের সেসব বিষয়গুলো মেনেছে কি না। যদি মেনে থাকে তাহলে সে বিষয়গুলো আমাদের পর্যটন বিকাশে শিক্ষণীয়, আর যদি না মেনে থাকে তাহলে আমাদের পর্যটনকে আরো সামনে নিতে মেঘালয় পর্যটন বিষয়ক সেই না মানা বিষয়গুলো আমাদেরকে মানতে হবে। আর এভাবেই আমরা ঘুরে ঘুরে দেখে দেখে সাধারণভাবে পর্যটন বিকাশে সঠিক সিদ্ধান্তের পথে পা বাড়াতে পারব। আর আমরা আপনাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছি ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং শৈল শহরের বিভিন্ন এলাকায়। শিলং শহরটা বেশ বড় এবং পরিষ্কার। শহরের রাস্তাঘাটে দেয়ালে চিকা বা পোস্টার মারা না থাকলেও চলাচল নির্দেশনার সাইনবোর্ড রয়েছে পর্যাপ্ত। ছোট্ট শহরের তুলনায় গাড়ি অনেক বেশি, তবে সবার মাঝে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধা থাকায় জ্যাম সৃষ্টি হলেও তা অসহনীয় হয় না। যেহেতু আমরা এখানে ঘুরতে এসেছি, তাই ভ্রমণ বিষয়ক সহায়তা কারো কাছে চাওয়া মাত্রই পেয়েছি। এই শহরের সবাই যেন এক একজন গাইড। ঘুরতে যাবেন শুনলেই সাহায্যের জন্য ছুটে আসে, কারণ এটাই তাদের প্রধানতম জীবিকার একটি। তো শিলং শহর ঘুরতে ঘুরতে জানিয়ে দিয়ে আমাদের গত পর্বের কুইজের উত্তর বিজয়ের নাম। প্রশ্নটি ছিল, দিনাজপুরের বড় পুকুরিয়ায় কিসের খনি আছে? সঠিক উত্তর হল কয়লার খনি। এবারে 1742টি এসএমএস এর মধ্যে সঠিক উত্তর এসেছে 1117টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন ঢাকা কাফুলের আয়শা খন্দকার। কংগ্রাচুলেশন, আপনি চলে যান কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে। প্রিয়জনকে নিয়ে 3 দিন দূরাতে আয়েশ করে আসুন। আর বাকিরা আমার সাথে আসুন, দেখে আসি শিলং শহরের ঐতিহাসিক গলফ ক্লাব। একশো একর জমি, বুঝছেন কত বড় জায়গা? এই 104 একর জমি, এই বিশাল গলফ ক্লাব, এশিয়ার সবচেয়ে বড় গলফ ক্লাবের উপরে আমরা দাঁড়ায় আছি এবং আপনারা দাঁড়ায় আছেন। এই সেই গলফ ক্লাবের একটা অংশ। এখানে 18টা হোল আছে। গলফ খেলা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, তবে দেখেছি হকির মতো ধাতব স্টিক দিয়ে সাদা রঙের টেবিল টেনিসের পিং পং সাইজের একটা বলকে ক্রিকেটের মতো বাড়ি দিয়ে দূরে পাঠিয়ে গর্তের মধ্যে ফেলেই সবাই গলফ খেলে। শুনেছি এই খেলাটা নাকি ধনীদের খেলা। এটা সত্য। সাঁকোটা দেখলেন, কিন্তু সাঁকোটার মধ্যে ফাঁকা ফাঁকা। কারণটা কি? কারণ হচ্ছে এটা ব্রিটিশদের তৈরি, আর ব্রিটিশদের সে ব্রিটিশ বুদ্ধি। এটাই ফাঁকা করার নিয়ম। কারণ হচ্ছে যে গরু, ছাগল, কুকুর, ভেড়া যেন এটা পার হতে না পারে ফাঁকার মধ্যে পা করলে। তাই গরু, ছাগল, কুকুর, ভেড়া গল্ফ মাঠে ঢোকে না, কোনো ব্যারিয়ার না থাকার ফলেও তারা ঢুকতে পারে না। শিলং পাহাড়ের গর্ব এই গলফ ক্লাব। শহরের নিচের ধাপে পাইন বনে ঘেরা দারুণ এক প্রকৃতির মাঝের অবস্থান। শহরের সবাই চেনে জায়গাটা। বিকেল হলে বেড়াতে আসা মানুষের ঢল নামে এখানে। পাহাড়ি এলাকা হওয়ায় এত বড় মোটামুটি সমতল দেখার সৌভাগ্য চট করে এখানে মিলে যায়।
আপনি যখন গলফ খেলবেন অবশ্যই জানেন যারা গলফ খেলেন, এই যে বালুর গোল মাঠটা দেখছেন, এর মধ্যে যখন আপনার বলটা পড়বে তখন ফাউল হয়ে যাবে, আপনার নাম্বার কেটে যাবে। 1889 সালে 9টি হোল নিয়ে যখন এই গলফ ক্লাবটি তৈরি হয় তখন এটা এশিয়ার সবচেয়ে বড় গলফ ক্লাব ছিল। পরবর্তীতে 1924 সালে এই মাঠে 18টি হোল তৈরি করা হয়। তবে বর্তমানে এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গলফ গ্রাউন্ড। ব্রিটিশ আমলের সাহেবরা এই গ্রাউন্ডটি তৈরি করেছিল, তাই এখানকার গলফ ক্লাব সহ অন্যান্য স্থাপনায় এখনও সেই বিলেতি ছাপ রয়ে গেছে। আঠারোটার মধ্যে একটা হোল আমরা খুঁজে পেয়েছি, বাকিগুলা 17টা আপনারা খুঁজে বের করবেন। বন্ধুরা খেয়াল করে দেখুন, গলফ মাঠে সাধারণ মানুষ বাধাহীন ঘোরাঘুরি করছে, তারপরেও কেউ বাদামের খোসা, চিপসের প্যাকেট এখানে ওখানে ফেলে এলাকা নোংরা করছে না। বলা চলে এখানকার মানুষগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টা আত্মস্থ করতে সক্ষম হয়েছে। সর্বোপরি শিলং শহরের গলফ মাঠে বিকেলটা কাটিয়ে মেঘালয়ের লম্বা ভ্রমণ সূচির ক্লান্তি কিছুটা লাঘব হলো আমাদের। আরে এখানে ছেলেগুলো কি করছে? একসময় ঢাকা সংসদ ভবন চত্বরে উদ্যমী ছেলে ছোকরাদের এমন শারীরিক কষ্ট করতে দেখা যেত। বিশেষ ধরনের এই স্ট্রিট ডান্স ইউরোপ, আমেরিকা সহ সারা পৃথিবীর ইয়াংদের মাঝে খুবই জনপ্রিয়। তারই প্র্যাকটিস করছে ওরা। শিলংয়ে এই ধরনের এক্সট্রিম স্পোর্টসের মধ্যে মোটরসাইকেল স্ট্যান্ড আরেকটি। সময় করে ডেয়ার ডেভেলসরা তাদের মোটর বাইক নিয়ে ফাঁকা রাস্তায় নানান কষ্ট দেখিয়ে দর্শনার্থীদের আনন্দ দিয়ে থাকে। সময়ের সাথে সাথে খেলাধুলো পাল্টে যাচ্ছে, তাই ট্র্যাডিশনাল নাচের পাশাপাশি স্ট্রিট ডান্সও জনপ্রিয় হচ্ছে। নতুনকে স্বাগত না জানিয়ে উপায় নেই, তো চলুন অন্য কোথাও যাওয়া যাক। বন্ধুরা আপনারা জানেন মেঘের রাজ্য মেঘালয়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5000 ফুট উচ্চতায় এই রাজ্যের অবস্থান। পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে মেঘালয়ের, তাই পাহাড়ে পাহাড়ে ঝর্ণার শেষ নেই। একটু বৃষ্টি হলেই ক্ষণে ক্ষণে নতুন নতুন ঝর্ণার সৃষ্টি হয়। ঝর্ণার পর ঝর্ণা। শহরের মাঝে এবং আশেপাশে দেখার মতো বেশ কিছু ঝর্ণা আছে। তাদের মধ্যে এখন আমরা চলেছি শিলং শহর থেকে 12 কিলোমিটার চেরাপুঞ্জির পথে এলিফ্যান্ট ফলস দেখতে। এই শহরে যারা বেড়াতে আসে তাদের প্রায় সবাই এই ঝর্ণাটি দেখতে যায়। কি আছে সেই ঝর্ণায়, কেনই বা সবাই ছুটে আসে ওখানে? চলুন সেই বিষয়টা অবলোকন করে আসা যাক। একশো 30 লাগলো আমাদের ক্যামেরার জন্য। 100 আর দুজনের 10, 20। আচ্ছা। গাড়ির জন্য 10। গাড়ির জন্য 10। ক্যামেরা ছাড়া আসলে 30 টাকা হয়ে যেত। হ্যাঁ, ক্যামেরার জন্য 100 টাকা। হ্যাঁ। যেহেতু টাকা দিয়ে ঝর্ণা দেখতে হবে, তাই খুবই সতর্ক দৃষ্টি দিয়ে দেখুন সবাই। কোথাও কোনো অসঙ্গতি দেখলে আমাদেরকে ইমেল বা SMS করে জানাতে বলবেন না। ঝর্ণাতে আসার স্বতন্ত্র রাস্তা রয়েছে, গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে, পার্কিং এলাকায় খাওয়া দাওয়া সহ সুবিনের শপ রয়েছে। ঝর্ণা সম্পর্কে যাবতীয় ইনফরমেশন সহ পর্যটন এলাকায় করণীয় না করণীয় সতর্কতা লেখা পর্যাপ্ত সাইনবোর্ড রয়েছে। তাছাড়া ভ্রমণকারীদের জন্য অন্যান্য নানান আনন্দ উল্লাসের বিষয়গুলো এখানে মোটামুটি নিশ্চিত করা হয়েছে। এখানে লেখা আছে মনে হয় 1897 সালে একটা আর্থকুয়েক হয়েছিল। সেখানে হাতির মতো দেখতে একটা পাথর ছিল, সেই পাথরটা ভেঙে গেছে। আসলে এই ফলসের মধ্যে একটা হাতির মতো দেখতে একটা পাথর ছিল, সেটা ভেঙে গেছে। তারপরেও এটার নাম এখনো আছে এলিফ্যান্ট ফলস, আর ফলসটা ওইদিকে। বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথের মেঘালয় অভিযানে। বন্ধুরা আপনারা জানেন আমরা আপনাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছি ভারতের মেঘালয় রাজ্যের নানান দেখার মতো জায়গায়। ঘুরে ঘুরে দেখতে চেষ্টা করছি মেঘালয়ের পর্যটন শিল্প রহস্য উদ্ঘাটনের বিরতির আগে আমরা এসেছি শিলং শহর থেকে 12 কিলোমিটার চেরাপুঞ্জির পথে এলিফ্যান্ট ফলসে। এলিফ্যান্ট ফলসটা মেঘালয়ের মাস্ট সি ভ্রমণ তালিকায় জায়গা দখল করে আছে। এখানে যারা ঘুরতে আসে তারা প্রায় সকলেই এই ঝর্ণাটি দেখে যায়। কর্তৃপক্ষ কি এমন ব্যবস্থা করে রেখেছে আমাদের জন্য, ঝর্ণা দেখার পাশাপাশি সেটাও দেখব আমরা। আর এই যে দেখছেন, এটাই রডোডেনড্রন ফুল। যদিও এই ফুল ফেব্রুয়ারি মাসের দিকে ফোটে, তবে এই ঝর্ণা এলাকার আবহাওয়া শীতল ও কনফিউজিং হওয়ায় সারা বছরই কিছু না কিছু ফুল ভুল করে ফুটেই থাকে এখানে রডোডেনড্রন গাছে। আমরা এখন যাচ্ছি
সেকেন্ড এবং থার্ড ফলস দেখতে, এটা ছিল প্রথম ফলস। মানে 3টা স্তর এটা দেখা যায়, এবং এটা দেখতে হলে আমাদের 182টা সিঁড়ি নিচে নামতে হবে, এবং সেই 182টা সিঁড়ি আবার উপরে আসতে হবে। শুরু হয়ে গেছে সিঁড়ি ভাড়া। যেহেতু পাহাড়ের অনেকটা জায়গা জুড়ে এলিফ্যান্ট ফলসটা গড়িয়ে পড়ছে, তাই একে দেখারও তেমন ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। আশেপাশে পরিবেশকে মোটেও বিঘ্নিত করেনি কেউ। ঝর্ণার কোথাও কোনো দেওয়ালে কারণ নাম বা টেলিফোন নম্বর লেখা আমাদের চোখে পড়েনি। এমনকি বনের পশু পাখিরা নির্ভয় বিচরণ করছে এখানে। এটা হচ্ছে দ্বিতীয় স্তর। এই নামলো ব্রিজের তলা দিয়ে, ওই পাশে দেখেন। একটা ঝর্ণাকে দেখার জন্য দেখেন এটা কী ব্যবস্থা রয়েছে। 1 স্তর, 2 স্তর, এটা 2.5 স্তর, এখানে আবার 3 স্তর। আর ঝর্ণাটাও ঠিক সেরকম মানুষের জন্য ওইভাবেই, তাদের দেখানোর জন্য ওইভাবেই নেমে যাচ্ছে, আর মানুষও ওইভাবেই তাদের সাথে নেমে যাচ্ছে, তখন আমরা অনুভূতি। অবশেষে 177টি সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে এলাম এলিফ্যান্ট ফলসের শেষ সৌন্দর্যটুকু শুষে নেওয়ার জন্য। এখানে সবাই যে যার মতো ছবি তোলায় ব্যস্ত। ঝর্ণা এলাকায় আমাদের রেখে যাওয়ার মতো যা আছে তা হল ফুটপ্রিন্ট, আর নিয়ে যাবে ক্যামেরাবন্দি ঝর্ণার স্মৃতি। তো শিলং শহরের অদূরে অবস্থিত এলিফ্যান্ট ফলস দেখতে দেখতে জানিতে আমাদের আজকের কুইজ প্রশ্নটি হল, মাধবকুন্ডু ঝর্ণা কোন দেশে অবস্থিত? সম্ভব উত্তরগুলো হচ্ছে এ বাংলাদেশ, বি ভারত, সি আমেরিকা। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে মাধবকুন্ডু ঝর্ণা কোন দেশে অবস্থিত। আর আপনারা দেখছেন ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের অদূরে অবস্থিত এলিফ্যান্ট ফলস। বন্ধুরা, আপনারা ঘুরে বেড়াচ্ছেন শিলং শহরের পথ ধরে, দেখে বেড়াচ্ছেন এই শহরে কোথায় কি আছে। শিলংয়ে যারা বেড়াতে আসেন তাদের বেশিরভাগ পুলিশ বাজার এলাকায় থাকেন। শিলংয়ের বড় বাজার এলাকাটা খুবই জনবহুল। শৈল শহর হওয়ায় রাস্তাঘাট উঁচু নিচু, ঢেউ খেলানো। শহরের মধ্যে একটানা সমতল ভূমি দেখা তেমন একটা পাওয়া যায় না। তবে আমরা এখন সমতলের খোঁজে বের হয়েছি ঐতিহাসিক পোলো গ্রাউন্ড দেখতে। এই যে দেখবেন ফুটবল খেলছে, প্লে গ্রাউন্ড, এটা ছিল পোলো গ্রাউন্ড। আর পোলো গ্রাউন্ডের সাথে ছিল রেস কোর্স, ঘোড়া দৌড় হতো এখানে। এটা ব্রিটিশরা চলে যাওয়ার পরে পোলো খেলাটা বন্ধ হয়ে গেছে। আর তারপরে 1968-এ ঘোড়ার দৌড়ও বন্ধ হয়ে গেছে। তারপরে এটা এখন স্পোর্টস কমপ্লেক্স, এটা শিলংয়ের স্পোর্টস কমপ্লেক্স। ফুটবল আরও অনেক কিছু এখানে হয়তো খেলা হয়। এখন ফুটবল খেলা হচ্ছে, দেখেন। বর্তমানে পোলো গ্রাউন্ড বা রেস কোর্সকে জওহরলাল নেহেরু স্পোর্টস কমপ্লেক্সে রূপান্তর করা হয়েছে। ফুটবল, ক্রিকেট সহ নানান খেলার আসর বসে এখানে। বলতে পারেন শিলংয়ের খেলাধুলার প্রাণকেন্দ্র এটি। প্রতি বছর এখানে আর্চারি স্টেক মানে তীর ধনুক নিয়ে তীরন্দাজদের আসর বসে। সে এক দেখার মতো খেলা।
শিলং আর্চারি অ্যাসোসিয়েশনের পরিচালনায় এখানে তীর চালানো প্রশিক্ষণও দেওয়া হয়। সুদক্ষ তীরন্দাজরা এই মাঠে 4 মিনিটে এক চাঁদমারিতে 1500 তীর ছুড়ে রেকর্ড সৃষ্টি করেছে। এই যে ছোট ছোট উড়ে উড়ে যাচ্ছে দেখলেন প্রজাপতির মতো, এগুলো হচ্ছে পিপিলিকা। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এরা এখন মরবে। তবে এটা অনেকেই খায়, এই এলাকার মানুষজনে মশারি দিয়ে ধরে নিয়ে যেয়ে তারা খায়। এগুলো খায় অনেক, মশারিতে ধরে, যেখান থেকে বেরিয়ে আসে না, এগুলো মশারিতে ধরে, ধরার পরে মুড়ির মতো ভেজে খায়। খেতে নাকি খুব স্বাদ। বন্ধুরা, সন্ধে হয়ে আসছে, সাথে সাথে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে আসছে। তো বন্ধুরা, বিদায় নেওয়ার আগে জানিয়ে দিয়ে আমাদেরকে যোগাযোগের মাধ্যম SMS করুন 01911624736 এই নম্বরে। আমি আবার বলছি নম্বরটা 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinkutraveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আর আমরা এসে গেছি শহরের একেবারে মাঝখানে ওয়ার্স লেক দেখতে। পুলিশ বাজারের খুব কাছের এই কৃত্রিম লেকটির অবস্থান। এটা হচ্ছে ওয়ার্স লেক, উইলিয়াম ওয়ার্স এটা বানাইছিল সেই সময় ব্রিটিশ আমলে। এর অনেক কাহিনী আছে, তার আগে টিকিট কাটতে। This change must come in the form of victory over all the evils. 3 জন মানুষ এবং ভিডিও ক্যামেরা ঢুকতে লাগলো 115 রুপি। তার মানে মানুষ কত করে? 5 টাকা করে। 15 টাকা হচ্ছে মানুষের জন্য, আর 100 টাকা হচ্ছে আপনাদের জন্য ভিডিও ক্যামেরার জন্য। থ্যাংক ইউ। তো বন্ধুরা, ওয়ার্স দেখে ঢুকেই আজকের মতো শেষ হয়ে গেল বাংলা লিঙ্ক বাংলা পথে। আমাদের আগামী পর্বে এখান থেকে শুরু করার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের মেঘালয় অভিযান কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের যে কোনো মতামত আমাদের চলার পথের পাথেও দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন।